পর্যাপ্ত ভোগ্যপণ্য আমদানির পরও নিয়ন্ত্রণে আসছে না দাম। খাতুনগঞ্জে কেজিতে বেড়েছে ৫ থেকে ৭ টাকা। বন্দরে ধর্মঘট ও নির্বাচনী বন্ধের অজুহাত, প্রশাসনের ভূমিকায় প্রশ্ন। রমজান ঘিরে টিসিবির পণ্য বিক্রি শুরু কাল। ফ্যামিলি কার্ডধারীর চেয়ে ট্রাক সেলে প্যাকেজে বেশি গুনতে হবে ৬০ টাকা। মূল্যবৈষম্যের উদ্দেশ্য বিতর্কিত হওয়ার শঙ্কা। এবারও টানা ৬ সংসদে বেশিরভাগ সদস্যই ব্যবসায়ী, তবুও নিশ্চিত হচ্ছে না ব্যবসা বান্ধব পরিবেশ। দ্বিপাক্ষিক বাণিজ্যে মিলছে না কাঙ্ক্ষিত সুবিধা, উপযুক্ত কাঠামোর তাগিদ। আজ ঊর্ধ্বমুখী ঢাকার পুঁজিবাজার। প্রথম ঘণ্টাতে লেনদেন ছাড়িয়েছে 450 কোটি টাকা। নির্বাচিত সরকারের প্রতি আস্থায় বাড়ছে বিনিয়োগ, বলছে ব্রোকার্স হাউস অ্যাসোসিয়েশন। এবং অভিবাসন নীতি আরো কঠোর করতে ইতালির পার্লামেন্টে খসড়া আইন অনুমোদন। সমুদ্রের পথে বাড়ছে নজরদারি। বিপজ্জনক রুট এড়ানোর আহ্বান বাংলাদেশি প্রবাসীদের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছে আমি ফরহাদুর রহমান। রমজান সামনে রেখে রেকর্ড পরিমাণ ভোগ্যপণ্য আমদানির পরও চট্টগ্রামের খাতুনগঞ্জে নিয়ন্ত্রণে আসছে না দাম। বরং চট্টগ্রাম বন্দরের শ্রমিক ধর্মঘট ও নির্বাচনী বন্ধের অজুহাতে প্রতি কেজিতে ৫ থেকে ৭ টাকা বেড়েছে সব ধরনের ভোগ্যপণ্যের দাম। সাখত ত্রিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। রমজানের ভোগ্যপণ্য বেচাকেনায় জমজমাট দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ। চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা পণ্য ১ ঘন্টার কম সময়ে চলে আসছে এই বাজারে। ট্রাকের দীর্ঘ সারি এবং অসহনীয় যানজট এই তথ্যই জানান দিচ্ছে। 14 ফেব্রুয়ারি পর্যন্ত 7.5 মাসে চট্টগ্রাম বন্দর থেকে 10,38,000 মেট্রিক টন পাম এবং ক্রুড অয়েল, 3 লাখ মেট্রিক টন চিনি খালাস হয়েছে। চলতি অর্থ বছরের এই সময়ের মধ্যে 17 ধরনের প্রয়োজনীয় পণ্য থেকে চট্টগ্রাম কাস্টম হাউসে শুল্ক পেয়েছে 47,438 কোটি টাকা। রমজান উপলক্ষে যে আমদানি হয়েছে এটা অবশ্যই বাজারে ইতিবাচক প্রভাব পড়বে এবং সরবরাহ অবশ্যই যথেষ্ট রয়েছে এবং ক্রেতাদের কাছে দাম এটা নাগালের মধ্যেই থাকবে। জানুয়ারি মাসে পাইকারি পর্যায়ে সাধারণ মানের ছোলা 65 থেকে 70 টাকা এবং ভালো মানের ছোলা 74 থেকে 75 টাকায় বিক্রি হলো। এখন তা বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকায়। অথচ গত 7.5 মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে 2,15,000 মেট্রিক টন ছোলা আমদানি হয়েছে। সরবরাহ বন্ধ ছিল চট্টগ্রাম পৌরের জটিলতার কারণে। সেই কারণে প্রায় প্রত্যেকটি ছোলার মান বেঁধে 5 থেকে 6 টাকা দাম বেড়েছে। তো আমরা আশা করছি সেটির দাম এখন সরবরাহ শুরু হয়েছে, আশা করছি সামনে সেটির দাম সহনীয় পর্যায়ে চলে আসবে। ছোলার মতো পরিস্থিতি খেজুরের বাজারও। শুল্ক হার 10% কমানোর সুবিধাকে কাজে লাগিয়ে 47,073 মেট্রিক টন খেজুর আমদানি হয়েছে বাংলাদেশে। এমনকি আমদানি বাড়ার সঙ্গে সঙ্গে দামও তুলনামূলক কম ছিল। কিন্তু খেজুরের বাজারও এখন বন্দরের ধর্মঘট এবং নির্বাচনী বন্ধের অজুহাত ভর করেছে। নির্বাচন প্রক্রিয়া নিয়ে খেজুরের বাজারটা একটু অস্থির ছিল। টোটালি বলতে গেলে যেটা 1800-1900 টাকার বাজার সেটা 2200, অনেক জায়গায় 2300 পর্যন্ত হয়ে গিয়েছিল আর কি। এখন এটা কমে আসছে। দেশের ভোগ্য পণ্যের বাজার আমদানি নির্ভর হওয়ার কারণে এখানে নানা মাত্রায় চলে কারসাজি। বিশেষ করে রমজানকে সামনে রেখে যেসব ভোগ্য পণ্য আমদানি করা হয় নানা অজুহাতে চলে দাম বাড়ানোর প্রতিযোগিতা। আর এই দাম নিয়ন্ত্রণের প্রয়োজন বাজার মনিটরিং, এমনটি বলছেন ক্যাব। চট্টগ্রাম বন্দরের শ্রমিক ধর্মঘটের কারণে অন্তত 7 দিন যেমন ভোগ্য পণ্যের সরবরাহ লাইনে সংকটের সৃষ্টি করেছিল, তার সঙ্গে যুক্ত হয়েছিল জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে 2 দিনের সরকারি বন্ধ। তবে পরিস্থিতির উন্নতি হয়, সরবরাহ স্বাভাবিক হয়ে আসলো। দাম নিয়ন্ত্রণে এখনও প্রশাসন তেমন কোনো কার্যকর ভূমিকা নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। সরকারের তদারকি ঘাটতির কারণে কিছু পণ্যের কৃত্রিম সংকট তৈরি হয়েছে। তো সরকার যেহেতু এখন নির্বাচনের কার্যক্রম শেষ, এই সময়টা যদি সরকার এই বিষয়গুলো দেখাশোনা করে মাল যে পর্যাপ্ত যে আমদানিগুলি আছে, আমদানিগুলো যদি সমভাবে দেশের বিভিন্ন জায়গায় যায়, তাহলে কিন্তু আসলে রমজানের সংকট হওয়ার কথা না। রমজান মাসে দেশে 3 লাখ মেট্রিক টনের বেশি ভোজ্য তেল, 2.5 লাখ মেট্রিক টন চিনি, 1 লাখ মেট্রিক টন ছোলা এবং 80 থেকে 90,000 মেট্রিক টন খেজুরের চাহিদা রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রমজান উপলক্ষে টিসিবির বিশেষ বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে মঙ্গলবার। এতে স্মার্ট ফ্যামিলি কার্ডের পাশাপাশি
ট্রাক সেলে দৈনিক আরও 1,80,000 জন বাজার মূল্যের চেয়ে কমে পণ্য কিনতে পারবেন। তবে কার্ডধারী সুবিধাভোগীর তুলনায় ট্রাক থেকে পণ্য কিনতে প্রতি প্যাকেজে 60 টাকা বেশি গুনতে হবে নিম্নবিত্তকে। একই ভোক্তা শ্রেণীকে লক্ষ্য করে চালানো একই কার্যক্রমে দুই রকম দাম নির্ধারণকে বৈষম্য হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা, যা সরকারের উদ্দেশ্যকে প্রশ্নের মুখে ফেলবে বলে মনে করেন তারা। কামরুল হাসান সবুজের রিপোর্ট। নির্বাচনের পর রমজানের বেচাকেনায় ধীরে ধীরে সরগরম হচ্ছে রাজধানীর বাজার। বরাবরের মতো এবার পণ্যমূল্য বৃদ্ধির প্রবণতা না থাকায় স্বস্তির কথা ক্রেতা বিক্রেতার মুখে। আমি তো লিস্ট নিয়ে আসছি, এখানে রোজার আইটেম যা যা দরকার সবই আমি কিনতেছি। বেচা কিনি ভালোই আছে, আল্লাহ দিলে মালের কোনো শর্ট নাই। মুদিখানা মোটামুটি ওই তো আগের মতোই আছে, স্থিতিশীল মোটামুটি। এর মধ্যেই রমজান উপলক্ষে স্মার্ট ফ্যামিলি কার্ডধারী 75 লাখ সুবিধাভোগীর পাশাপাশি সারা দেশে 450 ট্রাকে পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে টিসিবি। শুক্রবার বাদ দিয়ে এবং সরকারি ছুটির দিন বাদ দিয়ে আগামী 12ই মার্চ পর্যন্ত চলবে। 17 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে প্রতিদিন প্রায় 450টি ট্রাক, প্রতিটি ট্রাকে 400 জনের করে পণ্য থাকবে। প্রস্তাবনা অনুযায়ী ভোজ্য তেল থাকবে প্রতি লিটার 115 টাকা করে ট্রাক সেলের জন্য, মসুর ডাল থাকবে 70 টাকা, চিনি থাকবে প্রতি কেজি 80 টাকা। আর আমাদের নিয়মিত যে স্মার্ট কার্ডের বিপরীতে পণ্য বিক্রয় কার্যক্রম, এটা আগের মতোই বহাল থাকবে। পণ্যের মূল্য তালিকায় দেখা যাচ্ছে স্মার্ট ফ্যামিলি কার্ডধারী সুবিধাভোগী যেখানে 2 লিটার সয়াবিন তেল পাবেন 200 টাকায়, সেখানে ট্রাক সেল থেকে কিনলে গুনতে হবে 230 টাকা। একইভাবে চিনি ও ডালে কেজি প্রতি 10 টাকা করে বেশি দাম নির্ধারণ করা হয়েছে টিসিবির ট্রাক সেলে। দুই শ্রেণীর মানুষের কাছে কিন্তু আমরা বিক্রি করছি না, আমরা একই শ্রেণীর মানুষের কাছে বিক্রি করছি, এবং সেটা যদি দুই রকমের দাম হয়, একই রকমের মানুষের ক্ষেত্রে একটা বড় রকমের বৈষম্য তৈরি হচ্ছে, এবং এই বৈষম্যটা কাম্য নয়। প্রতি ট্রাকে 400 জন সুবিধাভোগী হিসেবে দৈনিক 450 ট্রাক থেকে টিসিবির পণ্য কিনতে পারবেন 1,80,000 মানুষ। 20 দিন ধরে চলা এই বিপণন কার্যক্রমে মোটে সুবিধা পাবেন 36 লাখ মানুষ। ডালচিনি তেলের বাড়তি মূল্যে প্রতি প্যাকেজে তাদের বেশি দিতে হবে 60 টাকা করে। এভাবে স্মার্ট কার্ডের তুলনায় ট্রাক সেলে 20 দিনে ভর্তুকি বাবদ সরকারের ব্যয় 21 কোটি 60 লাখ টাকা কমানোর পরিকল্পনা টিসিবির। অর্থনীতিবিদরা বলছেন সরকারের ভর্তুকি কমাতে গিয়ে বাড়তি ব্যয়ের এই বোঝা নিম্নবিত্তের কাঁধে চাপিয়ে দুই রকম দামে পণ্য বিক্রিতে যে বৈষম্য তৈরি হবে তা প্রশ্নের মুখে ফেলবে সরকারের লক্ষ্য উদ্দেশ্যকে। এতে করে যেটা হবে যে এই সরকারের যে একটা ভালো উদ্দেশ্যে এই যে ট্রাক সেল এবং একই সঙ্গে যে ফ্যামিলি কার্ড, এটার মাধ্যমে যে খাদ্য কম দামে সরবরাহ করা, তো এই একটা ভালো কাজের কিন্তু এটা বদনাম হবে, এটা প্রশ্নবিদ্ধ হবে। আমি মনে করি যে এই দুটো যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামে আসলে একই দামে এই খাদ্যপণ্যগুলো সরবরাহ করা উচিত। এদিকে বছরব্যাপী ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রির জন্য স্মার্ট ফ্যামিলি কার্ডের তথ্য হালনাগাদ কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। ভারতের বেনাপোলে পণ্যের মান নির্ণয় জটিলতায় ভুগছে বেনাপোল বন্দর। প্রায় 4.5 মাস ধরে আটকে আছে সুপারিবাহী 1.5 শতাধিক ট্রাক। এতে ট্রাক প্রতি দিনে 2,000 টাকা অর্থদণ্ড দিতে হচ্ছে রফতানিকারকদের। সংকট কাটাতে দ্রুত পদক্ষেপ না নেওয়ায় বড় মাশুল দিতে হচ্ছে দাবি ব্যবসায়ীদের। বেনাপোল প্রতিনিধি আজিজুল হকের তথ্য ও শাওন হোসেনের ছবিতে রিপোর্ট। সুপারি উৎপাদনে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ। গুণগত মান ভালো হয়, ভারতেও ভালো চাহিদা রয়েছে পণ্যটির। পরিসংখ্যান বলছে 2024-25 অর্থ বছরে বাংলাদেশ থেকে ভারতে সুপারি রফতানি হয় $5.36 লাখ মূল্যের। আগের অর্থ বছরে যা ছিল $1.33 লাখ, অর্থাৎ এক বছরে পণ্য রফতানি বাড়ে প্রায় 4 গুণ। বর্তমানে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে এই পণ্য রফতানিকারকদের। মান পরীক্ষায় ধীর গতি সহ নানা জটিলতায় ভারতে ঢোকার অপেক্ষায় প্রায় 4 মাস ধরে বেনাপোল বন্দরে দাঁড়িয়ে আছে 1.5 শতাধিক সুপারির ট্রাক। গাড়ি খালি হইতেছে না, এই যে জামজট সৃষ্টি হইতে আছে। 4 মাস মতো আছি, আমাদের সব সুপারির গাড়ি, এগুলো আমাদের এখনো ইন্ডিয়ায় আমরা ঢুকতে পারি নাই। সুপারির ট্রাক ইন্ডিয়ায় না যাওয়ায় দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এতে বন্দরে দেখা দিয়েছে পণ্যজট। সীমান্তের ওই পাশে পণ্যের মান নির্ণয়ের জন্য মালামাল এক্সপোর্টে বিলম্বিত হচ্ছে। দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে একটা বড় ক্ষতি হচ্ছে। এটা শুধু বাংলাদেশের নয়, ভারতেরও ক্ষতি হচ্ছে। পণ্য ছাড় করতে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। যদি কোনো ট্রাক এসে থাকে আমাদের কাছে না আসা পর্যন্ত আমরা কিন্তু ব্যবস্থা নিতে পারি না, আসার সাথে সাথে আমরা ব্যবস্থা নিয়ে নিই। 2025-26 অর্থ বছরের প্রথম 5 মাসে বেনাপোল বন্দর দিয়ে ভারতে রফতানি হয়েছে 10,650 মেট্রিক টন সুপারি। সময় সংবাদ, বেনাপোল।
এবার জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের মধ্যে 59% পেশায় ব্যবসা। গতবার যা ছিল 67%। অর্ধেকের বেশি সংসদ সদস্য ব্যবসায়ী হলেও দেশে নিশ্চিত হচ্ছে না ব্যবসা বান্ধব পরিবেশ। দ্বিপাক্ষিক বাণিজ্যেও মিলছে না কাঙ্ক্ষিত সুবিধা, যা নিয়ে হতাশ ব্যবসায়ী নেতারা। সার্বিক উন্নয়ন নিশ্চিতে ব্যবসা বান্ধব আইনি কাঠামো তৈরির তাগিদ অর্থনীতিবিদদের। সাইফুল ইসলামের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছে 297 জন। এর মধ্যে 59% পেশা হিসেবে ব্যবসা উল্লেখ রয়েছে নির্বাচনী হলফনামায়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যা ছিল 67%। নির্বাচন কমিশনের তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে 2001 সাল থেকে 2026 সাল পর্যন্ত অনুষ্ঠিত 6টি জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের মধ্যে অর্ধেকের বেশি পেশায় ব্যবসা। ব্যবসায়ী তো আমাদের এই যে সংসদের অধিকাংশ সদস্য হবে এটাই স্বাভাবিক, কারণ রাজনীতিটা হয়ে গেছে ব্যবসা। আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে চরম অবক্ষয় হয়েছে। রাজনীতিটা এখন জনকল্যাণ নয়, তাদের জন্য ন্যায্য সুযোগ সুবিধা থাকতে হবে। তেমনিভাবে ব্যবসায়ীরা যাতে কোনো রকম মানুষের স্বার্থহানি না করতে পারে সেটা নিশ্চিত করতে হবে। সংসদে বেশিরভাগ ব্যবসায়ী হওয়া সত্ত্বেও বছর জুড়ে ব্যবসা বান্ধব পরিবেশের অভাবের অভিযোগ করেন ব্যবসায়ী নেতারা। নতুন সরকারের আইন প্রণেতারা যেন অর্থনীতিকে টেকসই করার উপযুক্ত নীতি কাঠামো তৈরি করেন সেই দাবি তাদের। সামগ্রিকভাবে দেশের আইনগুলোকে যেন ব্যবসা বান্ধব করা যায় সেই বিষয়ে আসলে ওনাদের লক্ষ্য রাখা উচিত, কারণ ওনারা কোন পেশার থেকে গেছেন সেটার থেকে দেশ আগে প্রাইভেট সেক্টরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে একটা ব্যবসা বান্ধব দুর্নীতিমুক্ত পরিবেশ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন দরকার। আর 8.5 মাস পর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতি পাওয়ার পর উত্তরণকে টেকসই করতে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। কোনো ব্যক্তিকে মাথায় রেখে, কোনো গোষ্ঠীকে না মাথায় রেখে, কোনো ব্যবসায়িক গোষ্ঠী যাতে ব্যক্তিগতভাবে কোনোভাবে বেনিফিটেড না হতে পারে, অর্থাৎ সামগ্রিকভাবে যাতে দেশের কল্যাণ হয়, দেশের বিনিয়োগের পরিবেশ একটা সুষ্ঠু পরিবেশ থাকে, যাতে সৎ ব্যবসায়ী, ভালো ব্যবসায়ী তারা যাতে ব্যবসা করতে পারে। বিদেশি বিনিয়োগ আকর্ষণেও সরকারকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করার তাগিদ ব্যবসা ও অর্থনীতি সংশ্লিষ্টদের। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। দেখছেন এই সময়ের বাণিজ্য। এবার পুঁজিবাজারের খবর। আজ ঢাকার পুঁজিবাজারে প্রথম 1 ঘন্টা 15 মিনিটে লেনদেন হয়েছে 540 কোটি টাকা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর মতিঝিলে আছেন রিপোর্টার তোফাজ্জল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। যদি আমরা বলি, গতকালকে নির্বাচন পরবর্তী প্রথম দিনেই শেয়ার কেনা বেচাতে অনেক আশা দেখা গিয়েছে এবং সেখানে চিত্র যদি আমরা বলি, গতকালকে নির্বাচন পরবর্তী প্রথম দিনেই শেয়ার কেনা বেচাতে অনেক আশা দেখা গিয়েছে এবং সেখানে উল্লম্ফন দেখা দিয়েছিল। কিন্তু সেখানে আপনারা জানেন যে সরকার গঠন করতে যাচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এবং বিএনপি নেতাদের সংশ্লিষ্ট যে সকল প্রতিষ্ঠান রয়েছে সে সকল প্রতিষ্ঠানের শেয়ার মূল্য বৃদ্ধি পেতে দেখা গেছে এবং যে বিরোধী দলে যাওয়া যে জামাতে ইসলাম রয়েছে সেই সকল প্রতিষ্ঠান, জামাতে ইসলামের নেতাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম কমতে দেখা গেছে। তবে আজকের যে চিত্র, সেই চিত্রে শেয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জের সবগুলো সূচকই এখন আমরা দেখতে পাচ্ছি নেতিবাচক এবং 555 কোটি টাকার লেনদেন হতে দেখা যাচ্ছে এবং 156টি শেয়ারের দাম কমেছে, 156টি শেয়ারের দাম বেড়েছে এবং 200টির দাম কমেছে এবং অপরিবর্তিত রয়েছে। লেনদেন করতে চাচ্ছেন সেজন্য কিছুটা নেতিবাচক প্রভাব দেখা যাচ্ছে। এছাড়া আজ আবার সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে, সেসব কিছু বিবেচনায় রেখে রাজনৈতিক প্রেক্ষাপট এবং দেশের অর্থনৈতিক চালচিত্র এবং প্রতিষ্ঠানগুলোর যে সক্ষমতা, সেই সক্ষমতার বিষয়ে কিন্তু বিনিয়োগকারীরা এখন বিবেচনায় নিচ্ছেন, কারণ বিগত কয়েক বছর পুঁজিবাজার
বাজারে আপনারা জানেন যে নানান রকম উত্থান পতন এবং সমস্যার মধ্য দিয়ে গিয়েছে, কিন্তু সেটি কয়েক বছর পুঁজিবাজারে আপনারা জানেন যে নানান রকম উত্থান পতন এবং সমস্যার মধ্য দিয়ে গিয়েছে, কিন্তু সেটি নতুন সরকার গঠন হওয়ার সাথে সাথে সেই সমস্যাগুলো সমাধান হওয়ার আশা করছেন বিনিয়োগকারীরা। নির্বাচনের পর শক্তিশালী উত্থানের পর আজ বাজারে কিছুটা মুনাফা তুলতে দেখা যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। দিনের বাকি সময়ে মূলধনী শেয়ারগুলোর গতি প্রকৃতি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ সূচকের দিক নির্দেশনা নির্ধারণ করবে বলে মনে করছেন এখানে যে সকল বিনিয়োগকারী রয়েছেন তারা। আর সপ্তাহের এই সময়ে এসে শুরুর দিকে এসেই হচ্ছে লেনদেনের এমন উঠানামা কিছুটা ভাবাচ্ছে বিশ্লেষকদের। তবে পুঁজিবাজার বিশ্লেষকরা বলছেন যে বিনিয়োগকারীরা মনে করছেন রাজনৈতিক স্থিতিশীলতা ফিরলে দেশের সামগ্রিক অর্থনীতি ঘুরে দাঁড়াবে, আর অর্থনীতি ভালো হলে সেখানে সরাসরি যুক্ত ছিলাম মতিঝিল থেকে। শেয়ার বাজারের সবশেষ আপডেট জানাচ্ছিলেন সহকর্মী তোফাজ্জল হোসেন। দেশের এই যে শেয়ার বাজারের লেনদেনের যে বাড়তি পরিস্থিতি, সেটির আসলে কারণ হিসাবে বেড়ে যাওয়ার কারণ হিসেবে নির্বাচিত সরকারের প্রতি বিনিয়োগকারীদের আস্থার প্রতিচ্ছবি হিসেবে দেখছেন ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিবিএ। কালকের যে সার্চ যেটা আমরা বলি বা যে মার্কেটটা যে ভলিউম এবং ইন্ডেক্সটা যেটা বেড়ে গেল, সেটার প্রধান এবং একমাত্র কারণ হচ্ছে বিনিয়োগকারীদের আস্থা টু দ্য আপকামিং গভর্নমেন্ট। যে এটা অনেক দিন পরে আমরা জানি যে একটা সত্যিকার অর্থে একটা ফেয়ার ট্রান্সপারেন্ট ইলেকশন হওয়ার মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসছে। দ্বিতীয় কারণ হচ্ছে যে একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি অফ বিএনপি, যেটা কিনা ইন্ডিকেট করে যে একটা স্টেবল গভর্নমেন্ট থাকবে আগামী 5 বছর। দেখছেন এই সময়ের বাণিজ্য। কুষ্টিয়ার খাজানগর চালের মোকামে ধানের দাম কম হওয়ায় চালের দাম কমছে। বিস্তারিত জানাতে খাজানগর চালের মোকামে আছেন রিপোর্টার এস এম রাশেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। কুষ্টিয়ায় যে চালের মিলগুলো রয়েছে সেই মিলে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ধান এবং চাল মজুদ রয়েছে, এবং ইতিমধ্যেই সারা বাংলাদেশের বাজারে ধানের দাম কম থাকায় কিন্তু কুষ্টিয়া খাজানগরে প্রকারভেদে চালের কিন্তু প্রতিটা চালে কিন্তু 2 থেকে 3 টাকা কমেছে। বিশেষ করে বাসমতি, কাজললতা, মিনিকেট এবং স্বর্ণা যে চাল রয়েছে সেই চালের দাম কিন্তু কিছুটা কম বলে আমাদেরকে জানিয়েছেন মিল মালিকেরা। তো মিল মালিকরা আমাদেরকে জানিয়েছেন যে মূলত কুষ্টিয়ায় যে খাজানগরের যে চাল মিলগুলো রয়েছে সেই প্রতিটি চাল মিলে কিন্তু প্রচুর পরিমাণে চাল মজুদ রয়েছে, যার কারণে কিন্তু সারা বাংলাদেশে এই চালের দামের প্রভাব কিন্তু 2-1 দিনের ভিতরে পড়বে বলে আমাদেরকে জানিয়েছেন। যেহেতু এখন পর্যন্ত রাজধানীতে চালের বাজার আসলে কমেনি এবং 2-1 দিনের ভিতরে কমবে বলে আমাদেরকে জানিয়েছেন মিল মালিকেরা। তবে এখানে ফড়িয়া ব্যবসায়ী যারা আছে তারা আমাদেরকে জানিয়েছেন যে সারা বাংলাদেশে যে ধান সরবরাহ হয় সেই সরবরাহ কিন্তু স্বাভাবিক রয়েছে কুষ্টিয়া খাজানগর চালের মিলগুলোতে, এবং প্রচুর পরিমাণে ধান রয়েছে এবং প্রতিটা ধানের কিন্তু মূল্য কম হওয়ার কারণে কিন্তু চালের বাজার এখন কম বলে আমাদেরকে জানিয়েছেন। যে কুষ্টিয়ার যারা সাধারণ এবং মানুষ যারা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন যে এই যে এখন ধানের এবং চালের যে দাম রয়েছে সেটি খুবই স্বাভাবিক রয়েছে, এবং যদি সরকারিভাবে এই মিলগুলো যদি নিয়মিত মনিটরিং করা হয় যাতে কেউ খাদ্য বিশেষ করে চাল যাতে মজুদ না রাখে সেই বিষয়ে আসলে নজর দেওয়ার দাবি জানিয়েছেন সাধারণ মানুষের এবং ফড়িয়া ব্যবসায়ী এবং খুচরা ব্যবসায়ী যারা আছে। এই মূলত কুষ্টিয়ায় কিন্তু এখন পর্যন্ত খাজানগরে প্রায় 60টি অটোরাইস মিল রয়েছে, এবং এই অটোরাইস মিলগুলোতে এবং সেমি অটোরাইস মিল রয়েছে প্রায় 140টির মতো। এই অটোরাইস মিলগুলো যে খাদ্য সংরক্ষণাগার রয়েছে সেই সংরক্ষণাগারগুলোতে প্রচুর পরিমাণে ধান এবং চাল মজুদ রয়েছে, এবং বিশেষ করে ঢাকার ব্যবসায়ীরা কিন্তু চাল এখন কিনছে না, যার কারণে এই চালের মজুদ হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়ার মিল মালিকেরা। তবে আমি কুষ্টিয়া জেলা পরিষদের সাথে কথা বলেছি, কুষ্টিয়া জেলা পরিষদ যেটা আমাদেরকে জানিয়েছেন যাতে কেউ সিন্ডিকেট করে চালের বাজার বৃদ্ধি করতে না পারে সেই বিষয়ে তারা আসলে নজরদারি রাখবে, এবং প্রতিনিয়ত কিন্তু ফুড গ্রেন লাইসেন্স অনুসারে যাতে মিল মালিকেরা যারা আছে তারা যাতে খাদ্য সংরক্ষণ রাখে সেই বিষয়ে কিন্তু তারা নজর রাখছেন বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়া জেলা পরিষদ। আজ কিন্তু কুষ্টিয়া জেলায় খাজানগরে মিনিকেট চাল বিক্রি হয়েছে 87 টাকা এবং কাজলতা বিক্রি হয়েছে 65 টাকা। তো কুষ্টিয়া খাজানগরের চালের বাজার নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। কুষ্টিয়ার খাজানগর থেকে ধান ও চালের বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী এস এম রাশেদ।
এদিকে মানিকগঞ্জে জমে উঠেছে সাপ্তাহিক পেঁয়াজের হাট। বিস্তারিত জানাতে বড় শিবালয়ের বরঙ্গাইলের হাটে আছেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী। সরাসরি যাচ্ছি তার কাছে। এই যে আর 2 থেকে 3 দিন বাকি রয়েছে পবিত্র রমজান মাসেটা, আর পবিত্র রমজান মাস বা রোজা উপলক্ষে কিন্তু অনেক পেঁয়াজের সরবরাহ ঘটেছে এই মানিকগঞ্জের শিবালয় উপজেলার ঢাকারিচা মহাসড়কের বরঙ্গাইলের এই হাটটিতে। আমরা বলতে পারি যে এখন যে পেঁয়াজগুলো এখানে বেচা কেনা হচ্ছে সপ্তাহ ব্যবধানে সেটা কিন্তু দর বৃদ্ধি পেয়েছে প্রতি মনে কমপক্ষে 200 থেকে 250 টাকা পর্যন্ত। আমরা এখানে কথা বলেছি বিক্রেতা এবং যারা পাইকারি বেচা কেনা হচ্ছে সেখানে তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যতটুকু জানিয়েছে যে এই যে হাটে মুড়িকাটা পেঁয়াজের সরবরাহটা বেশ রয়েছে। সপ্তাহ ব্যবধানে প্রতি মনে দর বৃদ্ধি পেয়েছে 150 থেকে 200 টাকা, কখনো কখনো 250 টাকা ব্যবধান হচ্ছে। এতে কৃষকের লাভ হলেও ভোক্তাদের বেশি টাকা গুনতে হচ্ছে। সকাল 7টা থেকে আমরা দেখেছি মহাসড়ক হয়ে ছোট ছোট রিক্সা ভ্যান করে কৃষকরা হাটে তুলছে পেঁয়াজ, এখনো তুলছে। সেই ক্ষেত্রে কিন্তু পাইকার এবং কৃষকদের মধ্যে দর কষাকষির মাধ্যমে গত সপ্তাহের প্রতি কেজি পেঁয়াজ, প্রতি মন পেঁয়াজ আসলে যে পেঁয়াজটা গত সপ্তাহে গিয়েছে 1700 থেকে 1800 টাকা, এই সপ্তাহ ব্যবধানে বৃদ্ধি পেয়ে তা আজ এই মুহূর্তে বেচা কেনা হচ্ছে 1900 থেকে 2000 টাকায়। অর্থাৎ প্রতি মন পেঁয়াজই কিন্তু প্রতি কেজিতে বৃদ্ধি পেয়েছে আসলে 5 টাকা পর্যন্ত। অর্থাৎ যেখানে 42 থেকে 45 টাকা কেজি এক সপ্তাহ আগে বিক্রি হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু এখন সেই পেঁয়াজটা বিক্রি হচ্ছে 45, 47 এবং কি 50 টাকা প্রতি কেজি। অর্থাৎ এই যে ভারসাম্য এক সপ্তাহ ব্যবধানে এইটা ভারসাম্যটা কিন্তু সৃষ্টি থাকছে না। অর্থাৎ কৃষক পর্যায়ে তারা বলছে এটা ভালো দাম পাচ্ছে। কৃষকদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে এটা তাদের কাছে প্রচুর পেঁয়াজ এখন রয়েছে, যেহেতু বড়িকাটা পেঁয়াজ। তাদের একটি অভিযোগ রয়েছে এখানে 40 কেজি হারে পেঁয়াজ বাংলাদেশের সব জায়গায় থাকলেও এখানে 42 কেজিতে বোন এখানে ধরছে এখানকার যারা পাইকাররা। সবকিছু একটা কারসাজিও কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। সবকিছু মিলিয়ে আজকের দরটা 200 থেকে 250 টাকা বৃদ্ধি পেয়েছে। এই ছিল আমার কাছে মানিকগঞ্জের শিবালয় উপজেলার এই যে বরঙ্গাইলের হাট থেকে পেঁয়াজের বেচা কেনার সর্বশেষ তথ্য। মানিকগঞ্জ থেকে পেঁয়াজের বাজারের খবর জানাচ্ছিলেন ইউসুফ আলী। রমজানের আগে সবজির দাম কমলেও দেশের বিভিন্ন বাজারে বাড়তি কাঁচা মরিচের দাম। মাছের দামও বেড়েছে কেজি প্রতি 10 থেকে 20 টাকা। সংশ্লিষ্টরা বলছেন নির্বাচনের কারণে বাজারে মাছের যোগান কম থাকায় দাম বেড়েছে। মাদারীপুরে কদর বেড়েছে মৌসুমি ফলের। যোগান কিছুটা কমলেও বগুড়ার মহেস্থানগড় সবজির মোকামে পাইকারিতে এখনও স্বাভাবিক পর্যায়ে আছে দাম। তবে কাঁচামরিচের দর বাড়তি, পাইকারিতে কেজি বিক্রি হচ্ছে 120 টাকায়। পেঁয়াজ বিক্রি হচ্ছে 38 টাকা কেজিতে, আলু 10 টাকা, মূলা 8 টাকা, বাঁধাকপি ও ফুলকপি 12 থেকে 13 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কৃষকের দাবি উৎপাদন খরচ মিটিয়ে লাভের মুখ দেখাই কঠিন হয়ে গেছে। এই সময় বাজার থাকার এই 500-600 টাকা বাজার, সেই সময় এখন 300 টাকা বাজার। আমাদের তো খুব করুণ অবস্থা। সার পাউচ দিয়ে আমাদের মনে করেন যে কিছুই থাকিচ্ছে না। সাভারের পাইকারি মাছের আড়তে সব ধরনের মাছের কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা বলছেন নির্বাচনের প্রভাব পড়েছে বাজারে, যোগান কম থাকায় বেড়ে গেছে দাম। মাদারীপুরের মোস্তফাপুর পাইকারি ফলের আড়তে বিক্রি বেড়েছে তরমুজ, আনারস সহ নানা জাতের দেশীয় ফলের। প্রতি পিস তরমুজ পাইকারিতে বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকায়, আনারস 18 থেকে 25 টাকা পিস এবং প্রতি কেজি পেয়ারা বিক্রি হচ্ছে 30 থেকে 60 টাকায়। পাইকাররা বলছেন দাম স্বাভাবিক থাকায় চাহিদা বেড়েছে। রমজান মাসে পর্যাপ্ত পরিমাণে ফল আছে, ফুড তরমুজ আমাদের ঘরে আসবে 2-1 দিনের মধ্যেই ইনশাল্লাহ। এখন রাঙামাটি আনারস আছে, দাম মোটামুটি ভালো। এলাকার মাল এদিকে মাল একটু কম দামে পাওয়া যায়, আমরা এখানে আসি, এখান থেকে সুযোগ সুবিধা আরো কিনা পাওয়া যায়। আমরা যে দরে কিনে নেই এখান থেকে 5 টাকা 60 টাকা লাভে বিক্রি করি। মাদারীপুরের মোস্তফাপুর আড়তে ফল কিনতে আসেন যশোর, ঝিনাইদহ, ফরিদপুর, কুষ্টিয়া, শরীয়তপুর সহ বিভিন্ন জেলার পাইকাররা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।
দেখছেন এ সময়ের বাণিজ্য। সরবরাহ বেশি থাকায় বিশ্ববাজারে কমতির দিকে যোগাযোগ অবকাঠামো তৈরিতে দরকারি বিটুমিন, লিড ও অ্যালুমিনিয়ামের দাম। তবে সরবরাহের বিপরীতে চাহিদা বেশি থাকায় বাড়ছে টিনের দাম। মৌসুমী চাহিদা কমার বিপরীতে আঞ্চলিক সরবরাহ বেশি থাকায় সড়ক, মহাসড়ক, রানওয়ের মতো যোগাযোগ অবকাঠামো তৈরিতে দরকারি বিটুমিনের দাম বিশ্ববাজারে বর্তমানে নিম্নমুখী। সপ্তাহ ব্যবধানে প্রতি টনের দাম ৩.13% কমে দাঁড়িয়েছে $474.77। তবে মাস ব্যবধানে বেড়েছে 2.76%। লিড বা সীসা চাহিদা কমায় সপ্তাহ ব্যবধানে প্রতি টনের দাম 0.88% কমে আন্তর্জাতিক বাজারে বর্তমানে প্রতি মেট্রিক টন লিডের দাম পড়ছে $1,957। মাস ব্যবধানে দাম কমেছে 5.50%। চন্দ্র নববর্ষের আগে সরবরাহ বৃদ্ধির বিপরীতে চীনে চাহিদা কমার সংখ্যায় সপ্তাহ ব্যবধানে অ্যালুমিনিয়ামের দাম টন প্রতি 0.51% কমে নেমেছে $3,095। তবে মাস ব্যবধানে দাম বেড়েছে 2.85%। সরবরাহের বিপরীতে চাহিদা বেশি থাকায় আরেক শিল্পপণ্য টিনের দাম বাড়ছে। সপ্তাহ ব্যবধানে প্রতি টনের দাম 6.90% কমে বর্তমানে নেমেছে $49,663। মাস ব্যবধানে দাম বেড়েছে 0.27%। জানুর শিফাত, সময় সংবাদ। দেখছেন এ সময়ের বাণিজ্য। অভিবাসন নীতি আরও কঠোর করতে খসড়া আইন অনুমোদন ইতালির ডানপন্থী সরকারের। এর মধ্যে অভিবাসন প্রত্যাশীদের নৌকা আটকাতে অস্থায়ী নৌ অবরোধ সহ বেশ কিছু নিয়ম অন্তর্ভুক্ত রয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM বলছে ভূমধ্যসাগর মৃত্যুপরিতে পরিণত হয়েছে। নতুন বছরে জানুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় 5 শতাধিক অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে বাংলাদেশিও রয়েছেন। বিপজ্জনক এই পথ পরিহারের আহ্বান জানিয়েছেন ইতালি প্রবাসী বাংলাদেশিরা। ইতালি থেকে হাসান মাহমুদের পাঠানো তথ্যে রিপোর্ট। মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ভূমধ্যসাগর। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM জানিয়েছে চলতি বছর শুধু জানুয়ারিতেই 375 জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু বা নিখোঁজের খবর পাওয়া গেছে। আর 10 ফেব্রুয়ারি পর্যন্ত এই সংখ্যা বেড়ে দাঁড়ায় 524 জনে। প্রতিষ্ঠানটি জানায় আরও শত শত মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়নি বলে ধারণা তাদের। 2025 সালে ভূমধ্যসাগরে 1300 জনেরও বেশি অভিবাসী নিখোঁজ হয়েছিল। ভূমধ্যসাগর দিয়ে আসা অভিবাসন প্রত্যাশীদের প্রবেশ ঠেকাতে এবার ইতালির কট্টর ডানপন্থী জর্জিয়া মেলোনি সরকার কঠোর আইন প্রণয়ন করতে যাচ্ছে। জাতীয় নিরাপত্তার কথা উল্লেখ করে আইনে বলা হয়েছে ভূমধ্যসাগরে উদ্ধারকারী জাহাজগুলোকে অবরোধ, দেশটির জলসীমায় প্রবেশ করতে না দেয়া এবং 50,000 ইউরো পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। সাগরপথে যে সকল অভিবাসী ইতালিতে প্রবেশ করবে তাদেরকে দ্রুত বহিষ্কার এবং তৃতীয় কোনো দেশে পাঠানোর বিধান রাখা হয়েছে। আইনটি সংসদে নিম্নকক্ষ এবং সিনেটে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন অনেক বাংলাদেশিও। ইতালিতে বৈধভাবে শ্রমিক নেয়ার প্রক্রিয়া অব্যাহত থাকার পরেও বহু বাংলাদেশি বিপজ্জনক এই পথ পাড়ি দিয়ে অবৈধভাবে দেশটিতে প্রবেশ করছেন। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে 759 জন বাংলাদেশি দেশটিতে প্রবেশ করেছে। লিবিয়া থেকে ছেড়ে আসা নৌকা ডুবে বাংলাদেশি সহ অনেকেরই মৃত্যু হয়েছে। তাই ঝুঁকিপূর্ণ এই পথ পরিহারে আহ্বান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আসলে এটা খুবই দুঃখজনক ব্যাপার, কারণ হচ্ছে যে প্রতিনিয়তই আমরা দেখতে পাচ্ছি যে লিবিয়া হয়ে যে সমুদ্রপথে যারাই আসছে তাদের অনেকেই মৃত্যুবরণ করছেন। বিশেষ করে আমাদের বাংলাদেশের অনেকেই আছেন, অনেকেই থাকেন, মাঝে মাঝে এরকম বড় ধরনের দুর্ঘটনা ঘটে। জীবনকে উন্নত করার আশায় এত দূরে মানুষ পাড়ি দিচ্ছেন, সেই জীবনই যদি না থাকে তাহলে এভাবে আসার মানে কি? আমি অনুরোধ করব, এমনিতেও ইতালির যে ইমিগ্রেশন যে সিচুয়েশন এটা খুব একটা ভালো না এই মুহূর্তে। ফলে এই ধরনের ঝুঁকি নিয়ে ইতালিতে আসাটা আমি বলবো এই পথ পরিহার করুন, বৈধভাবে ইতালিতে আসার চেষ্টা করুন। 2026 থেকে 2028 সাল পর্যন্ত আরও 5 লাখ শ্রমিক নেবে ইতালি সরকার, যার কার্যক্রম চলমান রয়েছে। সময় সংবাদ, ইতালি। চীনা নববর্ষ ঘিরে বেইজিংয়ে শুরু হয়েছে লণ্ঠন উৎসব। বসন্ত উৎসবকে সামনে রেখে আলোকসজ্জায় সেজেছে পৌর পার্ক। দেশি বিদেশি পর্যটকদের ভিড়ে মুখর পৌর আয়োজন। চীনের রাজধানী বেইজিংয়ের ঐতিহাসিক ইউয়ানমিংইয়াং পার্কে 10 ফেব্রুয়ারি শুরু হয়েছে নববর্ষের লণ্ঠন উৎসব। বসন্ত উৎসবের আগ মুহূর্তে পার্ক জুড়ে রঙিন আলোকসজ্জা তৈরি করেছে এক অনন্য আবহ। শতাব্দী প্রাচীন লণ্ঠন সাজানোর ঐতিহ্যকে নতুনভাবে তুলে ধরা হয়েছে এই আয়োজনে।
প্রদর্শনীটি 5টি থিম ভিত্তিক অঞ্চলে ভাগ করা হয়েছে। আলোকিত করিডর, চীনা কিংবদন্তির পৌরাণিক চরিত্র, বছরের প্রতীক ঘোড়া এবং রাজপ্রাসাদ শৈলীর বিশাল স্থাপনাগুলো দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। শিল্প সমৃদ্ধ ও সৃজনশীল লণ্ঠন পর্যটকদের মন কাড়ছে। এই উদ্যোগে আছেন সিচুয়ান প্রদেশের জিগং অঞ্চলের লণ্ঠন শিল্পীরা। মূলত জিগংকে চীনা লণ্ঠন নির্মাণ শিল্পের জন্মস্থান হিসেবে ধরা হয়। সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক এই শিল্পীরা সূক্ষ্ম কারুকাজে প্রতিটি স্থাপনা নির্মাণ করছেন। দর্শনার্থীরা লণ্ঠন প্রদর্শনীর পাশাপাশি উপভোগ করছেন উৎসবের নানা খাবারও। আয়োজকরা জানান অনুষ্ঠানটি চলবে 3 মার্চ পর্যন্ত, যা বসন্তের উৎসবের সমাপ্তি টানবে। চীনা নববর্ষ বা বসন্ত উৎসব এবছর পালিত হবে 17 ফেব্রুয়ারি। শিউলি রোজা, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। পর্যাপ্ত ভোগ্যপণ্য আমদানির পরও নিয়ন্ত্রণে আসছে না দাম। খাতুনগঞ্জে কেজিতে বেড়েছে 5 থেকে 7 টাকা। বন্দরে ধর্মঘট ও নির্বাচনী বন্ধের অজুহাত, প্রশাসনের ভূমিকায় প্রশ্ন। রমজান ঘিরে টিসিবির পণ্য বিক্রি শুরু কাল। ফ্যামিলি কার্ডধারীর চেয়ে ট্রাক সেলে প্যাকেজে বেশি গুনতে হবে 60 টাকা। মূল্য বৈষম্যের উদ্দেশ্য বিতর্কিত হওয়ার শঙ্কা। এবং আজও ঊর্ধ্বমুখী ঢাকার পুঁজিবাজার। 1 ঘন্টা 50 মিনিটে লেনদেন হয়েছে প্রায় 700 কোটি টাকা। নির্বাচিত সরকারের প্রতি আস্থায় বাড়ছে বিনিয়োগ, বলছে ডিবিএ। এ ছিল এই সময়ের বাণিজ্যে। দুপুর 12টার সময় সংবাদের সঙ্গে থাকবেন আমিরুল ইসলাম। ধন্যবাদ ফরহাদ। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।